হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে ক্লাস শুরু করেছিলাম, আজ তার পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমি পিয়াজেটের যে তত্ত্ব প্রথম পার্টে আলোচনা করেছিলাম, আজ তার পরের পার্টে সেই তত্ত্ব সম্পর্কে আরও যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো আমরা পিয়াজেটের যে তত্ত্ব সেটা আমরা দেখেছি, এটাকে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা প্রজ্ঞার ডেভেলপমেন্টের থিওরি বলা হয়। তো পিয়াজেট আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে পিয়াজেট কি বলছে, যে প্রজ্ঞার ডেভেলপমেন্ট কিসের মাধ্যমে হয়, স্কিমার ডেভেলপমেন্টের মাধ্যমে। আর স্কিমা ডেভেলপমেন্টের দুটো পদ্ধতি, একটা হলো আত্তীকরণ বা অ্যাসিমিলেশন এবং আরেকটা সহযোজন বা অ্যাকোমোডেশন। এই দুটো পদ্ধতির মাধ্যমে পিয়াজেট বললেন যে স্কিমার ডেভেলপমেন্ট হয়। এইবারে পিয়াজেট বলছে যে এই যে দুটো পদ্ধতির মাধ্যমে তো প্রজ্ঞার ডেভেলপমেন্ট হয়, কিন্তু এই প্রজ্ঞার ডেভেলপমেন্টটা জীবন বিকাশের স্তরের সঙ্গে সঙ্গে, অর্থাৎ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, বয়স যত বাড়তে থাকে সেই বয়স বাড়ার সাথে সাথে কি হয় না, কয়েকটা স্তরের মাধ্যমে এই প্রজ্ঞার বিকাশ ঘটে। তো এই স্তরগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমি বলে দিচ্ছি যে যদি সম্ভব হয় তাহলে আমি আজকের এই 4টে স্তর সম্পর্কে আলোচনা করব, অথবা আজকের দুটো স্তর এবং পরবর্তী আরেকটা ভিডিওতে 3টে স্তর, বাকি যে দুটো স্তর সেই দুটো স্তর নিয়ে আলোচনা করলে পুরো পিয়াজেটের যে থিওরি সেই থিওরিটা আমাদের কমপ্লিট হবে। তো এখানে যে 4টি স্তরের কথা বলেছেন, অর্থাৎ এই 4টি স্তরের মাধ্যমে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কিমার ডেভেলপমেন্ট হয়। এখানে পিয়াজেট বলছে স্কিমা কিভাবে পরিবর্তিত হয়। পিয়াজে তার ব্যাখ্যা দেওয়ার জন্য কতগুলি স্তরের কথা বলেছেন। তিনি এইরকম 4টি স্তরের কথা বলেছেন। নিম্নে প্রতিটি স্তরের প্রজ্ঞামূলক বৈশিষ্ট্য বা সম্পর্কে আলোচনা করা হলো। অর্থাৎ পিয়াজেট এই যে প্রজ্ঞার ডেভেলপমেন্ট, তার মতে 4টি স্তরের মাধ্যমে এই প্রজ্ঞার ডেভেলপমেন্ট হয়। এই 4টে স্তরের কি বৈশিষ্ট্য বা কিভাবে ডেভেলপ হয় সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই 4টি স্তর কি কি? প্রথম স্তর হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, 0 থেকে 2 বছর, যেটার ইংরেজিতে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। দ্বিতীয় স্তর হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, 2 থেকে 7 বছর, প্রি অপারেশনাল স্টেজ। মূর্ত সক্রিয়তা স্তর 7 থেকে 11 বছর, কংক্রিট অপারেশনাল স্টেজ। এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর 11-র পরবর্তী যে বয়স, সেই বয়সটা হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ। এবারে এখানে এই 4টি স্তর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই 4টি স্তর থেকে ম্যাক্সিমাম টাইম কিন্তু প্রশ্ন আসে, বলে দেয় যে তৃতীয় স্তর কোনটি, চতুর্থ স্তর কোনটি, প্রথম স্তর কোনটি, দ্বিতীয় স্তর কোনটি। এই স্তরগুলো কিন্তু পরপর মনে রাখতে হবে। এবং শুধুমাত্র স্তরের নাম নয়, স্তরের সঙ্গে সঙ্গে স্তরের যে ইংরেজি যে নাম, সেই নাম এবং তার সঙ্গে সঙ্গে বয়স কিন্তু মনে রাখতে হবে। তো এই 4টি স্তর তাহলে পরপর কিন্তু মনে রাখতে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। মানে প্রশ্ন এইভাবেই আসে, হয়তো জিজ্ঞাসা করলো তৃতীয় স্তরের নাম কি, বা জিজ্ঞাসা করলো দ্বিতীয় স্তরের নাম কি, এটা কিন্তু উল্টে পাল্টে বললে হবে না। তার কারণ এখানে তোমরা বয়স অনুযায়ী দেখতে পাচ্ছ, প্রথমে 0 থেকে 2, তারপরে 2 থেকে 7, 7 থেকে 11 এবং 11-র পরবর্তী। তো এই 4টি স্তর সম্পর্কে আলোচনা করব। প্রথম স্তর কি না, সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। এই স্টেজে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কি না, প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্তক ক্রিয়া বলতে আমরা সাধারণত কি বুঝি? প্রতিবর্তক ক্রিয়া হলো, যেমন ধরে নাও হঠাৎ করে চোখের সামনে কিছু একটা জিনিস এলো, তখন আমাদের
চোখের পাতা কিন্তু অটোমেটিক চোখের পাতা কিন্তু পড়ে যায়, অর্থাৎ চোখ বন্ধ হয়ে যায়। এটাকে সাধারণভাবে আমরা রিফ্লেক্স অ্যাকশান বলে থাকি বা প্রতিবর্ত ক্রিয়া বলে থাকি। এইবারে এখানে বলা হচ্ছে যে জন্ম মুহূর্তে শিশুর কিছু ইন্দ্রিয় সক্রিয় হয়, কিছু সাধারণ দৈহিক ক্রিয়াকলাপ করতে পারে, কিছু নির্দিষ্ট প্রতিবর্ত ক্রিয়াও তারা করতে পারে, যেমন আঁকড়ে ধরা, চোষা। অর্থাৎ বলছে যে বেশ কিছু বৈশিষ্ট্য যেগুলো শিশু জন্মের সময় থেকেই তার মধ্যে থাকে, যেমন কোনো কিছু আঁকড়ে ধরা বা চোষা। অর্থাৎ সে যে দুগ্ধ পান করে, এই যে দুগ্ধ পান করা বা যে কোনো কিছু আঁকড়ে, দেখবে একটা ছোট শিশু তার হাতে কোনো কিছু দিলে সে কিছুদিন পরেই সে সেটাকে আঁকড়ে ধরতে পারে বা মানে এরকম মুঠো করে ধরতে পারে। এই যে আঁকড়ে ধরা এবং চোষা, এইটাকে বলছে রিফ্লেক্স অ্যাকশান। যেহেতু শিশু জন্মের পর এই দুটি ক্রিয়া করতে পারে, তাই সে কোনো বস্তু হাতের সামনে পেলে সেটিকে আঁকড়ে ধরে বা মুখ দিয়ে চুষতে শুরু করে। অর্থাৎ শিশুর এই চোষার প্রবণতার জন্য সে যে কোনো কিছু জিনিস নিয়েই সে কিন্তু মুখে দিতে থাকে বা যে কোনো কিছুর সামনেই মুখ যদি তার সামনে থাকে, দেখা যায় যে সেই জিনিসটা সে মুখের নিয়ে চুষতে থাকছে। অর্থাৎ মানে ধরে নাও তার মুখের সামনে কোনো কিছু, তুমি তার মুখের সামনে যদি মুখে হাত দাও বা একটা আঙুল তুমি তার মুখের কাছে দাও, সে দেখবে তো আঙুলটা চুষতে শুরু করবে। এই যে চোষা বা আঁকড়ে ধরা, এটাকেই বলছে রিফ্লেক্স অ্যাকশান, যেটা কি করে থাকে, যেটা শিশুর মধ্যে থাকে জন্মের সময় থেকেই, জন্ম মুহূর্ত থেকেই এটা থাকে। এটা পিয়াজেটের বক্তব্য। এখানে যা কিছু বলা হবে এটা কিন্তু পিয়াজেটের বক্তব্য। তবে এই থিওরিগুলো থেকেই কিন্তু জীবন বিকাশের স্তরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু এখানে মূলত পিয়াজেট যে বৈশিষ্ট্যের কথা বলেছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা বলবো, মানে এখানে পিয়াজেটের মতামত। এবার বলছে এই ধরনের আচরণ করতে করতে তার কোনো বস্তুর প্রতি ধারণা তৈরি হয় এবং তার সামনে চকলেট থাকলে সে সেটাকে মুখে দেবে, আবার সামনে লঙ্কা থাকলে সেটাকেও মুখে দিয়ে চুষতে শুরু করবে। লঙ্কা মুখে দেওয়ার পর স্বাভাবিকভাবে তার ঝাল লাগবে, পরবর্তীতে লঙ্কা সামনে এলে সে মুখে দেবে না। এইভাবে তার স্কিমার পরিবর্তন হবে। অর্থাৎ আমরা স্কিমার পরিবর্তন মানে আমরা কি দেখেছি, যে একরকম ধারণা ছিল সেই ধারণাটার পরিবর্তন হওয়া। তার মানে এখানে কি উদাহরণ দিচ্ছে, যে একটা শিশুর এই যে চোষার প্রবণতার জন্য সে যে কোনো জিনিস, সে তো জানে না কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা টেস্ট কেমন, সে যে কোনো জিনিস নিয়ে মুখে দেয়। আমরা দেখেছি যে খেলনা যদি তার হাতে দেওয়া, সেই খেলনাটাও নিয়ে চুষতে থাকে। তো এই যে চোষার প্রবণতার জন্য সে যে কোনো জিনিস নিয়ে মুখে দেয়। এবারে ধরে নেওয়া যাক তাকে একটা চকলেট দেওয়া হলো, সে চকলেটটাকেও নিয়ে মুখে দিল, দিয়ে চকলেটটা মিষ্টি লাগলো, তার কিছু মনে হলো না। তারপর দেখা গেল একটা লঙ্কা নিয়ে দেওয়া হলো, তখন কিন্তু সে প্রথমে লঙ্কাটাকেও নিয়ে চুষতে থাকবে, কিন্তু লঙ্কাটা যখন ঝাল লাগবে, শিশুর মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করবে, তখন কিন্তু সে বুঝে যাবে যে এই জিনিসটা ঝাল। সেটার নামের সঙ্গে পরিচিত না হলেও সে কিন্তু বুঝে যাবে এটা ঝাল, বা নামের সঙ্গেও যদি পরিচিত হয় সে ওই চোষার মাধ্যমে কিন্তু বুঝে নেবে যে এটা ঝাল। এইবারে পরবর্তী সময় চকলেট দিলে, যেহেতু চকলেটটা ভালো লেগেছিল, সে চকলেটটা আবার চুষতে শুরু করবে, কিন্তু লঙ্কা দিলে কিন্তু সে আর চুষবে না। তার কারণ তার আচরণের পরিবর্তন হয়ে গেছে, তার শিখন হয়েছে, সে বুঝতে পেরেছে আগের যে ধারণা, অর্থাৎ স্কিমাতে যে ধারণা স্টোর হয়ে আছে যে এই জিনিসটা এই রকম দেখতে, এই জিনিসটা ঝাল হয়, এই জিনিসটা তাকে কষ্ট দিয়েছে বা তার শরীরে অস্বস্তি তৈরি করেছে, সে কিন্তু পরবর্তীতে তার ধারণা তৈরি করে নিয়েছে, পরবর্তীতে সে কিন্তু আর ওটা করবে না। এই যে প্রতিবর্ত ক্রিয়া, স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়াগুলো করতে থাকবে, সেই প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে তার স্কিমার ডেভেলপমেন্ট হবে। এটা হলো প্রথম স্তর।
প্রথম স্তরের প্রথম বৈশিষ্ট্য। তারপর দ্বিতীয়ত বলছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বা সার্কুলার অ্যাকশন। এই বয়সে শিশু কোনো একটি আচরণ একইভাবে বারবার করতে থাকে, এই ধরনের আচরণকে বলা হয় সার্কুলেশন বা পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। এই প্রক্রিয়াটি 3 ধরনের। সার্কুলার অ্যাকশন, বারবার কোনো কাজ করা। কিভাবে? এটা বলছে 3 রকমভাবে হয়, 3 ধরনের দেখা যায়। প্রথম শ্রেণীর হচ্ছে 1 থেকে 4 মাস বয়সে। এখানে শিশু নিজের শরীরের কোনো অংশের সাথে সে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া করে, যেমন আঙুল চষা। এই যে 1 থেকে 4 মাস বয়সে শিশু কি করবে, সে তার নিজের আঙুল মুখে দেয়। আমরা দেখেছি এটা সমস্ত শিশুর ক্ষেত্রেই আমরা দেখি, মানে লক্ষ্য করতে পারি যে নিজের যে বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুল সে চুষতে থাকছে, নিজের বুড়ো আঙুলটা সবসময় মুখের মধ্যে দিয়ে চুষতে থাকছে। এই যে 1 থেকে 4 মাস বয়সে তার যে আঙুল চষা, থাম সাকিং, এটাকে বলছে থাম সাকিং বা আঙুল চষা। এই পুনরাবৃত্তি বারবার তুমি তার হাত থেকে মুখ সরিয়ে নাও, তার হাতটা সরিয়ে নাও, তারপর আবার কিছুক্ষণ পরে দেখবে সে আবার তার আঙুলটাকে নিয়ে চুষতে থাকছে। এটাকেই বলছে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। তারপরে 4 থেকে 8 মাস বয়সে এখানে শিশু বাইরের কোনো বস্তু নিয়ে পুনরাবৃত্তিমূলক আচরণ করে থাকে। এবারে 4 থেকে 8 মাস বয়সে গিয়ে সে তখন আর নিজের আঙুল নিয়ে চুষছে না, সে তখন খেলনা বা এরকম কোনো জিনিসপত্র নিয়ে সে কী করছে, তার যে পুনরাবৃত্তিমূলক আচরণটা করছে। মানে ঝুনঝুনি বাজানো, বারবার হাতে দিলে সে সেটা নিয়ে বারবার নাড়াচ্ছে, বারবার নাড়াচ্ছে। এই যে এটাকে ঝুনঝুনি বাজানো, হ্যাঁ, এটার মাধ্যমে সে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া করে থাকে। তারপর তৃতীয়ত বলছে যে তৃতীয় শ্রেণী 12 থেকে 18 মাস বয়সে শিশু চেষ্টা করে নতুন কিছু করার, ফলস্বরূপ কি হচ্ছে তা পর্যবেক্ষণ করে। যেমন ধরা যাক শিশুর হাতে কোনো কিছু দিলে হঠাৎ খাবার সময় বাটি পড়ে যাওয়াতে শব্দ হলো। এবার শিশুটি অন্য কিছু হাত থেকে ফেলে দিয়ে সে দেখতে চায় কী ধরনের শব্দ হয়। এইবার দেখা যায় যে 12 থেকে 18 মাস বয়সে শিশু কী করে থাকে, ধরে নাও কোনো একটা জিনিস পড়ে গেছে, পড়ে যাওয়ার ফলে একটা শব্দ হয়েছে, তখন এইবার ধরে নেওয়া যাক সেই বিষয়, সেই জিনিসটা তার হাতে দিলে বা সেই জিনিসটাও না দিলে অন্য যে কোনো জিনিস সে কী করবে, বারবার নিয়ে ফেলে দেবে। বা যদি আমরা দেখবে যে কোনো খেলার জিনিস নিয়ে তার হাতে দিয়েছো, সে বারবার সেটাকে ছুঁড়ে দেয়, যতবার দেবে সে ছুঁড়ে দেবে, যতবার দেবে ছুঁড়ে দেবে। এই যে এটা ছুঁড়ে দিচ্ছে, এই ছুঁড়ে দেওয়ার ফলে কি করছে, এইটাকেই বলছে সার্কুলার অ্যাকশন, অর্থাৎ বারবার সে একই কাজ করছে। এটার মাধ্যমে সে কি করছে, শব্দ আয়ত্ত করার চেষ্টা করছে, শব্দ শেখার চেষ্টা করছে যে কোন জিনিসটা পড়ে গেলে কেমন আওয়াজ হয়, এটার মাধ্যমে তার ধারণা তৈরি করছে। তো এই 3টে বয়সের, মানে প্রথম থেকে 1 থেকে 4 এবং 4 থেকে 8 এবং 12 থেকে 18, এই বয়স স্তরে এই টাইপের, এই যে সার্কুলার অ্যাকশন, এই টাইপের কাজ শিশু করে থাকে এবং এর মাধ্যমে তার স্কিমা বা ধারণার ডেভেলপমেন্ট হয়। এইবারে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা কি না, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা। শিশু জন্মের সময় কোনো কিছুর স্থায়ী অস্তিত্ব আছে এটা বুঝতে পারে না, সে ভাবে যা তার সামনে নেই তার অস্তিত্ব নেই, এবং এই স্তরে শেষে সে বুঝতে শেখে যে কোনো কিছু তার চোখের সামনে না থাকলেও সেটা আছে, সেজন্য বাবা বা মাকে তাকে বাড়িতে রেখে অন্যত্র যায় এবং তখন বাবা মা কোথায় গেছে জিজ্ঞাসা করে, হঠাৎ বুঝতে পারে কোনো কিছুর স্থায়ী অস্তিত্ব রয়েছে যদিও সেটি তার সামনে নেই। এই ধারণাকে বলে অবজেক্ট পারমানেন্স। এই যে ইংলিশ টার্মগুলো দিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, তো এইটা পড়ার সাথে সাথে ইংলিশ টার্মগুলোও কিন্তু পড়ে নিতে হবে। অনেক সময় বাংলা টার্মটা দেয় না, ইংলিশ টার্মটা দিয়ে বললো এটা কোন স্তরের বৈশিষ্ট্য, তো তখন কিন্তু মনে রাখতে হবে যে এটা এই স্তরের বৈশিষ্ট্য। অবজেক্ট পারমানেন্স কোন স্তরের বৈশিষ্ট্য, এটা প্রথম স্তরের বৈশিষ্ট্য। তো এখানে কি বলছে, আমরা দেখি যে একটা ছোট শিশু কি হয় না, অনেক সময় আমরা লুকোচুরি খেলি, কি না নিজেকে আড়াল করে দিই, আবার শিশুটার সামনে আসি, তখন কি হয়, সে আনন্দ পায়।
আবার নিজেকে যখন আড়াল করে দিলাম তখন সে চুপ হয়ে যায়, আবার যখন নিজেকে তার সামনে আনলাম তখন সে হাসতে থাকে, আনন্দ পেতে থাকে। ফলে এটা কেন হচ্ছে না, শিশু যখনই আমরা আড়াল করে দিচ্ছি কোনো কিছু, তখন বা নিজে হয়তো ওটা করছি, তখন কিন্তু যখন আড়াল করে দিচ্ছি তখন সে ভাবছে যে নেই, হয়তো ওই বস্তুটাই বা ওই যেটা ওর চোখের সামনে ছিল সেটা হয়তো আর নেই। আবার যখন আসলো তার তখন মনে হলো ও আছে। তো এর জন্য সে আনন্দ পায়, সে কিন্তু তখন বুঝতে পারে না যে ওটা নেই মানে আড়াল হয়ে গেছে, মানে ওটা আছে আড়াল হয়ে গেছে, সে ভাবে যে নেই। তো সেই জন্য কী হয়, অনেক সময় দেখা যায় যে শিশুরা কাঁদতে থাকে, মা বা বাবা অনেক সময় দেখা যায় যে চোখের আড়াল হয়ে গেলে সে দেখা যায় যে কাঁদতে থাকে। তো এটা কেন না, তার মধ্যে ওই বৈশিষ্ট্যটা তখনও আছে, যে সে ভাবছে যে চোখের সামনে থেকে চলে গেল মানে সেটা আর নেই। তারপর যখন একটু বয়সটা বেড়ে গেল, মানে এই স্তরের শেষের দিকে চলে গেল, তখন সে বুঝতে পারে যে চোখের সামনে না থাকলেও ওটা কিন্তু আছে। ফলে কি হচ্ছে, সেই সময় ছোট ছোট ছেলে মেয়েকে রেখে বাবা মারা কি করে থাকে না, বাইরে যায়, হ্যাঁ, বাজারে গেল বা কোথাও গেল, তখন কি হয় না, তখন শিশুটা বুঝতে শেখে যে চোখের সামনে নেই মানেও নেই নয়, আছে, এই মুহূর্তে হয়তো নেই। তো ফলে কি হচ্ছে, সে জিজ্ঞাসা করে যে কোথায় গেল তার মা বা তার বাবা, কোথায় গেল, সেটা সে জিজ্ঞাসা করে। তার কারণ এবারে শেষের দিকে তার ধারণা তৈরি হয়েছে। প্রথমে সে ভাবছিল যে চোখের সামনে থেকে বেরিয়ে গেল মানে, চোখের সামনে নেই মানে সেই জিনিসটা বা সেই বিষয়টা নেই। কিন্তু পরবর্তী সময় শেষের দিকে, এই স্তরেরই শেষের দিকে আস্তে আস্তে এই ধারণাটা তৈরি হয়। এটাকে বলা হচ্ছে অবজেক্ট পারমানেন্স। আচ্ছা, তারপরে এবারে এই স্তরের চতুর্থ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মেক বিলিভ প্লে। এই স্তরে শিশুরা সারাদিন কার্যকলাপকে কল্পনা করে, কল্পনার ছলে সে অভিনয় করে, একে বলে মেক বিলিভ প্লে। যেমন হাতে একটি খেলনা গাড়ি নিয়ে সোফার উপর দিয়ে নিয়ে বা যাওয়ার সময় বলে গাড়ি ব্রিজের উঠছে বা ব্রিজ থেকে নামছে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে শিশুর এই স্তরে মানসিক কল্প বা মেন্টাল রিপ্রেজেন্টেশন তৈরি করতে পারে এবং উদ্দেশ্যমুখী আচরণ করতে পারে। তো এই বিষয়টা কি না, আমরা দেখি যে একটা ছোট শিশু অনেক সময় কি হয় না, এটা আমরাও প্রত্যেকে কি করেছি, আমরাও প্রত্যেকে এরকম খেলা খেলেছি যে ধরে নাও একটা গাড়ি, সে বিছানার উপরে খেলছে, বিছানার উপরে একটা বালিশ দিয়েছে, দিয়ে দেখা যাচ্ছে সে গাড়িটা নিয়ে খেলছে। এবার গাড়িটা নিয়ে যখন বিছানার উপর থেকে যাচ্ছে, সে বলছে এই গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তারপরে সে কী করলো না, আস্তে আস্তে বালিশের উপরে তুলে বললো এই ব্রিজের উপর উঠেছে, ব্রিজের উপর উঠেছে। আবার সে বালিশের উপর থেকে গাড়িটাকে নামিয়ে দিল, নিয়ে বললো আবার রাস্তায় নেমে গেছে। এই যে কল্পনার ছলে খেলা, সে ভাবছে যে মানে সে ওটা দেখেছিল যে এইভাবে ব্রিজের উপর থেকে যায়, তো এইভাবে উঁচু জায়গার উপর থেকে যায়, সে সেটাকে দেখেছে। সে এইবারে বাড়িতে সে তার বিছানাতেই দেখা গেল ওটাকে কল্পনার ছলে সে ওটাকেই খেলছে। এটাকেই বলছে মেক বিলিভ প্লে। এটা কেন হচ্ছে না, তার এই স্তরে শেষে শিশুর মানসিক কল্প বা মেন্টাল যে রিপ্রেজেন্টেশন তৈরি হয়, মানে মেন্টাল রিপ্রেজেন্টেশন মানে সে মানসিকভাবে কল্পনা করতে পারে এই যে সে যেটা দেখেছিল সে সেটাকে কল্পনার ছলে খেলছে। এই জন্য এটাকে বলে মেক বিলিভ প্লে। এটা কিন্তু প্রশ্ন আসে এই যে দুটো স্তরে, একটা আছে মেক বিলিভ প্লে আর আরেকটা এর পরের স্তরে আছে এই রকম আরেকটা টার্ম আছে যেটা মানে পড়ানোর সময় আমি বলবো। তো এরকম আরেকটা টার্ম আছে যেটা কি না পরের স্তরে দেখা যায়। তো এই দুটো টার্ম কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, যে কোনটা কোন স্তরে দেখা যায়। মেক বিলিভ প্লে প্রথম স্তরে দেখা যায়। এইবারে হচ্ছে আমরা দ্বিতীয় স্তর সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, যার বয়স স্তর হচ্ছে 2 থেকে 7 বছর বয়স। এখানে যে বৈশিষ্ট্য একটা কি সাংকেতিক চিন্তন, এই বয়সে সংকেতের ব্যবহার করতে শেখে এবং ভাষার ব্যবহার করতে শেখে। তাহলে সাংকেতিক
চিন্তন বা সিম্বলিক থট, অর্থাৎ কোনো কিছু সংকেতের মাধ্যমে ব্যবহার, ভাষার ব্যবহারের ক্ষমতা, অর্থাৎ এই বয়সে হচ্ছে শিশু ভাষার ব্যবহার আস্তে আস্তে করতে থেকে শুরু করে বা ভাষার ব্যবহার তার বাড়তে থাকে এবং বিভিন্ন সাংকেতিক চিন্তন, সাংকেতিক চিন্তন বলতে কি না, সংকেতের মাধ্যমে চিন্তা করা বা যেমন হচ্ছে কোনো একটা বিষয়কে, কোনো একটা জিনিসকে কি করে থাকে না, সেটার কোনো সংকেত, সেই সংকেত বলতে আমরা কি ক্লু বলি, এই ক্লুয়ের মাধ্যমে সে কিন্তু যে কোনো বিষয়কে চিন্তা করতে পারে। তো এটাকে বলছে সিম্বলিক থট। দ্বিতীয়ত কি, বিলম্বিত অনুকরণ বা ডিফার্ড ইমিটেশন। এই স্তরে শিশু কোনো কিছু পর্যবেক্ষণ করে কিছু সময় পরে সেটিকে অনুকরণ করে। আমরা দেখি যে শিশুর মধ্যে অনুকরণ করার একটা প্রবণতা আছে। তো অনুকরণ একটা হচ্ছে ইমিটেটিভ বিহেভিয়ার, সেটা কিন্তু প্রথম স্তরে, যেটা অনুকরণের ক্ষমতা। আর দ্বিতীয় স্তরে কি, ডিফার্ড ইমিটেশন কি না, কোনো কিছু পর্যবেক্ষণ করার কিছুক্ষণ পরে সে অনুকরণ করে, অর্থাৎ এই জন্য এটাকে বলছে বিলম্বিত অনুকরণ। প্রথম স্তরে ওটা হচ্ছে ইমিটেটিভ বিহেভিয়ার, দ্বিতীয় স্তরে ডিফার্ড ইমিটেশন বিলম্বিত অনুকরণ, কিছুক্ষণ পরে অনুকরণ করতে শুরু করে, এটাকে বলছে ডিফার্ড ইমিটেশন। এটা দ্বিতীয় স্তরে ঘটে। তারপরে সর্বপ্রাণবাদ, এটা একটা উল্লেখযোগ্য বলতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, উল্লেখযোগ্য বলাটা ভুল, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি সর্বপ্রাণবাদ। বলছে এই স্তরে শিশু জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে না, তারা ভাবে পৃথিবীর সমস্ত কিছুরই প্রাণ আছে এবং এই ধরনের চিন্তনকে বলে অ্যানিমিস্টিক থিঙ্কিং বা সর্বপ্রাণবাদ চিন্তন। অর্থাৎ এখানে সর্বপ্রাণবাদ কি, শিশুর সমস্ত বস্তুর মধ্যে প্রাণ আছে ভাবে, যার জন্য কি হয়, দেখা গেল সে ছুটতে গিয়ে টেবিলে লেগে গেলে সে কাঁদতে থাকে। এবার তখন আমরা কি করে থাকি, বলি যে ঠিক আছে, আচ্ছা টেবিলটাকে মেরে দিচ্ছি, বলে টেবিলটাকে যখন মারলাম শিশুটা চুপ হয়ে গেল। তার কারণ এটা এই বৈশিষ্ট্যের জন্য, সে ভাবে যে টেবিলটার মধ্যেও প্রাণ আছে, আমারও লেগেছে মানে টেবিলটারও লেগেছে, তো সেই জন্য সে চুপ করে যায়। এটা এই স্তরে, এই বয়সে এই স্তরের বৈশিষ্ট্য, সেই জন্যই শিশুটা চুপ হয়ে যায়। সে ভাবে যে সকল বস্তু বা সকল কিছুর মধ্যে প্রাণ আছে, এটাকেই বলছে সর্বপ্রাণবাদ। তারপরে আত্মকেন্দ্রিক চিন্তন বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং বলছে যে এই স্তরে শিশুরা অন্যের দৃষ্টিভঙ্গি বা আদার্স পয়েন্ট বুঝতে পারে না, তারা ভাবে তারা যেভাবে কোনো বস্তুকে বুঝছে বা দেখছে সবাই একইভাবে বুঝছে, বা এই ধরনের চিন্তনকে ইগোসেন্ট্রিক থিঙ্কিং বলে। যেমন এখানে কেমন না, দেখা যায় যে একটা ছোট শিশু সে স্কুল থেকে এলো, বা স্কুল থেকে মানে এখানে বয়স স্তরটা দেখেই আমরা বুঝতে পারছি যে 2 থেকে 7 বছর, তার মানে সে স্কুলে যাওয়া শুরু করেছে। তো সে ছোট যখন একেবারে প্রথমের দিকে কি হচ্ছে না, সে স্কুলে গেছে, স্কুলে গিয়ে সে তার বন্ধুর সঙ্গে কোনো একটা ঘটনা ঘটেছে, এবারে সে এসে সেই ঘটনাটা তার বাড়ির কাউকে বলছে বা তার মাকে বলছে। এবারে বলতে গিয়ে সে হয়তো তার বন্ধুর নামটা বলল, এবারে তার মা বলল যে মানে বন্ধুটা কে জিজ্ঞাসা করলো, তখন সেই শিশুটা কি বলে থাকে, তুমি একেও চেনো না, বা বলে আরে বাবা ও তো সেই এই, তার মানে কি, ও ভাবে যে আমি চিনি মানে এরা সবাই চিনবে, বা আমি চিনি মানে সবাই ওকে চেনে। এইটাকে বলছে আত্মকেন্দ্রিক চিন্তন, মানে নিজে যেটা ভাবে সেই শিশুটা ভাবে যে সবাই ওটাই ভাবে, বা সে যেটাকে যে ভাবে, যে জিনিসটাকে ভাবছে, ও ভাবে যে সবাই ওইভাবে ভাবছে। অনেক সময় বলে আরে তুমি বুঝতে পারছো না, বলে এরকম কিছু বলতে বলতে থাকে। হ্যাঁ, তার মানে ও ভাবছে যে আমি বুঝতে পারছি, অথচ এ কেন বুঝতে পারছে না। তো এই যে ব্যাপারটা, এটাকেই বলছে আত্মকেন্দ্রিক চিন্তন।
তারপরে একমুখী চিন্তন, এই বয়সে শিশুরা একসঙ্গে দুটি দিক দিয়ে কোনো বিষয়কে ভাবতে বা চিন্তা করতে পারে না, একে বলে সেন্ট্রেশন বা একমুখী চিন্তন, মানে একরকমভাবে ভাবতে পারে। যেমন হচ্ছে কি, যদি আমরা বলি 2+2 4 এই, বা যদি আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9 10, এবারে এটাকে আমরা রিভার্সে যদি বলতে বলি তাহলে কিন্তু সে বলতে পারবে না। তার কারণ তার একমুখী চিন্তন বা তার চিন্তন প্রক্রিয়া এই সময় একদিকে যায়, উল্টো দিক থেকে সে কিন্তু চিন্তা করতে পারে না। তাকে যদি বলা হয় এরপরে এটা, এরপরে এটা, তারপর এটা, এটা সে বুঝতে পারবে। এবার যদি বলা হয় উল্টো দিক থেকে বলো, সে কিন্তু সেটা বলতে পারবে না। এইটাকে বলা হচ্ছে একমুখী চিন্তন। তারপরে উভমুখী চিন্তন বা রিভার্সেবল থিঙ্কিং, আরেক ধরনের একমুখী চিন্তন এই বয়সে দেখা যায়, তা হলো ইরিভার্সেবল থিঙ্কিং দেখা যায়। পূর্বের চিত্রে এখানে চিত্রটা দেওয়া হয়নি, এখানে একটা চিত্র মানে দেওয়ার কথা ছিল, সেটা আমি ভুলে গেছি, যার জন্য চিত্রটা দেওয়া হয়নি। তো সেখানে কি বলেছে যে একটি পাত্রের মধ্যে তরল BC তরল পাত্রে ঢালা হলো এবং C আবার B পুনরায় ঢালা হলো, এই যে একটা ঘটনা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কি, কোনো একটা, ধরে নাও একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আছে, সেই জলটা যখন অন্য একটা পাত্রে, অন্য আকারের পাত্রে ওই ওই জলটাকেই আমি ঢেলে দিলাম, তখন দিয়ে যদি বলা হয় যে দুটোতে জল কি সমান আছে, তখন কিন্তু সে একেবারেই বলতে পারবে না। সে ভাববে যে কম বেশি আছে জল। তার কারণ কি, পাত্রের আকার আলাদা হয়ে গেছে। ফলে সে এই যে একই পরিমাণ জল, বা অনেক সময় দেখা যায় যে ওই একই জল, বা কোনো সে হয়তো কোনো কিছু একটা খাচ্ছে, তরল জাতীয় কোনো কিছু একটা খাচ্ছে, এবারে সেই যতটা পরিমাণ সে খাচ্ছে ওই তরল জাতীয় জিনিসটা, সেটা কোনো একটা পাত্রে তাকে দেওয়া হলো। এইবারে সেই একই পরিমাণ তরলটা তার থেকে নিয়ে অন্য আরেকটা পাত্রে নিয়ে তাকে দেওয়া হলো, বলা হলো এটা খাও, সে দেখবে মানে কাঁদতে থাকবে। সে ভাবে যে অন্য পাত্রে দিয়েছে মানে এটা কম হতে পারে, তখন সে কাঁদতে থাকবে। এই যে বৈশিষ্ট্য তার মধ্যে মানে দেখা যাচ্ছে, এই বৈশিষ্ট্যটাকে বলছে ইরিভার্সেবল থিঙ্কিং বা উভমুখী চিন্তন। ইরিভার্সেবল থিঙ্কিং মানে ইরিভার্সেবল থিঙ্কিং সে করতে পারে না। ইরিভার্সিবল থিঙ্কিং মানে এটাকেও বলছে যে একমুখী, রিভার্সে আসে না, মানে এটার মূল কথা হলো যে রিভার্স থিঙ্কিং সে করতে পারে না। মানে ওটা আগেরই মতো, ওই একমুখী চিন্তনেরই মতো, এটাকেই বলা হচ্ছে ইরিভার্সিবল থিঙ্কিং বা উভমুখী চিন্তন, মানে রিভার্সে চিন্তন বা চিন্তা করতে পারে না। এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে সংরক্ষণের নীতি, প্রিন্সিপাল অফ কনজারভেশন, এখানে বলছে উপরের দুই ধরনের চিন্তনের ফলে এই বয়সে হবে, এটা ব্যাসে আছে, এই বয়সে শিশুর মধ্যে সংরক্ষণের নীতি বোঝার ক্ষমতা আসে না। অর্থাৎ কোনো বস্তুর আকার পাল্টালেও বস্তুটি যে একই আছে সে কিন্তু বুঝতে পারে না। এই বয়সে তার বন্ধুদের সঙ্গে একসাথে কল্পনার দ্বারা সৃষ্টি কোনো খেলা খেলে এবং এই ধরনের খেলাকে বলে সোশিও ড্রামাটিক প্লে। তো এই যে সংরক্ষণের নীতি, যেটা একটু আগেই বললাম, যে এক পাত্রের জল আর একটা পাত্রে ঢেলে দেওয়া, এই যে ব্যাপারটা, এটাকেই বলছে যে সংরক্ষণের নীতি, মানে শিশুর এই যে চিন্তনের এই যে নীতি, এই নীতিকে বলছে সংরক্ষণের নীতি। বলছে যে এইভাবে শিশুরা চিন্তা করতে পারে না যে ওটা একই পরিমাণ আছে বা ওটা একই জিনিস।
এবারে বলছি যে এই বয়সে শিশুর মধ্যে এই সোশিও ড্রামাটিক প্লে অর্থাৎ কল্পনার ছলে খেলা, হ্যাঁ, এই ধরনের খেলা হচ্ছে তার মধ্যে লক্ষ্য করা যায়। তো আমরা কি দেখেছি যে মেক বিলিভ প্লে একটা দেখেছি, সেটা হচ্ছে কি সে কল্পনার ছলে খেলছে, কল্পনা মানে সে যে কোনো জিনিসকে কল্পনার ছলে খেলছে। এখানে আরেক ধরনের প্লে সোশিও ড্রামাটিক প্লে, যেমন হচ্ছে সোশিও ড্রামাটিক প্লেটা সম্পর্কে বলি। যেমন হচ্ছে একটা শিশু সে একটা পুতুল নিয়ে খেলা করছে, পুতুলটাকে সাজাচ্ছে, পুতুলটাকে ঘুম পাড়াচ্ছে, পুতুলটাকে নিয়ে সমস্ত কিছু করছে। এই যে খেলার ধরনটা, বা আমরা ছোটোবেলায় খেলেছি কি মাটির কোনো জিনিস নিয়ে আমরা সেই জিনিসটা বড় কোনো জিনিসের সঙ্গে তুলনা করে খেলছি। এই ব্যাপারটা, এই যে খেলার যে ধরনটা, এটাকে বলছে সোশিও ড্রামাটিক প্লে। মানে সামাজিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার উপর ভিত্তি করে সে নাটকের মতো অভিনয় করতে থাকে। মানে সে ভাবছে যে আমি পুতুলটাকে সাজাচ্ছি, সে এটা কি সামাজিকভাবে ঘটে, একটা মেয়েকে সাজানো হলো, এবার সে কি করছে, সেই পুতুলটাকে সাজাচ্ছে, সে ভাবছে যে আমি ওই রকম সাজাচ্ছি। এটাকে বলছে সোশিও ড্রামাটিক প্লে। তো মেক বিলিভ প্লে যেটা, সেটা প্রথম স্তরে, আর সোশিও ড্রামাটিক প্লে কিন্তু দ্বিতীয় স্তরে। তো আজকের ভিডিওটা যদি 4টি স্তরই একসাথে করাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই দুটো স্তর সম্পর্কে আজকের আলোচনা করলাম। এই দুটো স্তরের বৈশিষ্ট্য কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই দুটো স্তর থেকে বিশেষ করে সর্বপ্রাণবাদ কোন স্তরে দেখা যায়, সর্বপ্রাণবাদ কি, তারপর হচ্ছে সোশিও ড্রামাটিক প্লে কোন স্তরে দেখা যায়, এটা সোশিও ড্রামাটিক প্লেটা কীরকম ধরনের, তারপর হচ্ছে প্রথম যেটা এই, তারপরে যেটা ডিফার্ড ইমিটেশন কোন স্তরে দেখা যায়, এগুলো কিন্তু এইভাবে প্রশ্ন আসে, ডিরেক্ট নাম বলে দিয়ে বলে এটা কোন স্তরে। তারপর হচ্ছে মেক বিলিভ প্লে কিন্তু প্রথম স্তরে। তাহলে এখানে দুটো বিষয়ে কনফিউশন আসে, একটা হচ্ছে ইমিটেটিভ বিহেভিয়ার প্রথম স্তরে আর ডিফার্ড ইমিটেশন দ্বিতীয় স্তরে। ইমিটেটিভ বিহেভিয়ার প্রথম স্তরে, যেটা সাধারণ যে অনুকরণ সেটা হচ্ছে কি প্রথম স্তরে, আর ইমিটেটিভ বিহেভিয়ার অর্থাৎ বিলম্বিত অনুকরণ দ্বিতীয় স্তরে। মেক বিলিভ প্লে প্রথম স্তরে, সোশিও ড্রামাটিক প্লে দ্বিতীয় স্তরে। এটা কিন্তু মনে রাখতে হবে। এই 4টে জিনিস সে কনফিউশন তৈরি করে। তো এই পর্যন্ত আজকের আমার আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এরকম টেটের এবং সরকারি চাকরির বিভিন্ন নোটিফিকেশান নিয়ে আমি আমার এই চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও দিয়ে থাকি। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।